সপ্তাহান্তের ছুটি কাটাতে গতকাল দুপুরে আমরা সপরিবারে উড়িষ্যার বাগদা বিচে এসেছি। উঠেছি মাই ইকো ক্যাম্পে। গতকাল সারাদিনে বাগদায় আমরা কি করেছি, কি খেয়েছি, সেসব আগের পর্বেই দেখিয়েছি। যারা আগের পর্বটা দেখেননি তাদের বলবো আগের পর্বটা দেখে নিতে। আজ অর্থাৎ 27শে অক্টোবর 2025 সকালে প্রাতরাশের পর আমরা চলেছি হান্ডিভাষা নদীতে জলবিহারে। এই ভিডিওতে থাকছে জলবিহার, সমুদ্র স্নান, পার্টি ডেকোরেশন সহ আরও অনেক কিছু। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখন বাজে সকাল 9:30। আমরা বেরোচ্ছি বোটিংয়ের জন্য। এই সময় টেম্পারেচার হচ্ছে 29 ডিগ্রি। তবে টেম্পারেচারটা খুব বিশেষ কিছু নয়। সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে রোদ। মানে রোদের তাপ কিন্তু যথেষ্ট বেশি আছে। উড়িষ্যাতে এমনিতেই একটু রোদের তেজ থাকে, আর এবারে আজকেও সেটা আছে। আমাদের তো অটো চলে এসেছে, অটোতে গিয়ে বসবো। আমরা 4 জনেই যাচ্ছি, নীলেশ দাদা যাচ্ছেন না। আর প্রসঙ্গত জানিয়ে দিই যে এখান থেকে যে জেটি, এই আমার সঙ্গে যিনি আর কি অটোতে করে নিয়ে যাচ্ছেন, সেই অটোর দাদা আমার সঙ্গে রয়েছেন। তো এখান থেকে যে জেটি, সেইটা যাওয়ার জন্য অটোতে ভাড়া লাগে 300 টাকা, আর বোটিংয়ের জন্য পার হেড খরচ হয় 400 টাকা। এই হচ্ছে রেট। তো চলুন অটোতে উঠে পড়ি, বোটিংয়ে যাই, আপনাদের নিয়ে এনজয় করি বোটিং। সব মাছ ধরার বড় বড় ট্রলার দেখতে পাচ্ছি। মাছ নিয়ে যাচ্ছে। যে বোট দাঁড়িয়ে আছে আমাদের উদ্দেশ্যে, আমাদের অপেক্ষায়। এটাতে শুধু আমরাই যাব 4 জন ঘুরতে। তো চলুন একটু এনজয় করে আসি। আমরা হান্ডিভাষা নদীতে বোটিং করছি। সামনের দিকটা একটু রোদ, একটু হাওয়াটা আসলে তারপরে ওখানে যাব। আমরা হান্ডিভাষা নদীতে বোটিং করছি। আমরা যাব মোহনা পর্যন্ত, আর দুদিকে গাছপালা। যখন নৌকায় বোটেতে উঠি, লঞ্চে উঠি, তখন বেশ গরম লাগছিল। যখনই বোট চালু হয়ে গেল তখন কিন্তু সেই গরমটা আর নেই। রোদটা আছে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে। এই নদীর দুপাশে ম্যানগ্রোভের জঙ্গল। আর মাছ ধরার ট্রলার ভাসছে প্রচুর। ধারেতে যে ম্যানগ্রোভ ফরেস্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটা এই জঙ্গলের জন্যই অনেকটা সুন্দরবনের ফ্লেভার পাওয়া যাচ্ছে। আপনারা যদি এখানেতে আসেন বেড়াতে, তাহলে কিন্তু এই বোটিংটা করতে ভুলবেন না। আমি প্রতিবারই আসি, বোটিংটা করি, খুব ভালো লাগে। আর তবে জোয়ার থাকলে তবেই বোটিংটা হয়। এখন জোয়ার চলছে, সেই জন্য বোটিং হচ্ছে। ভাটা হলে একটু সমস্যা হয়।
বেশ ভালো লাগে। কত মাছ ধরার ট্রলার দেখুন এখানে, প্রচুর প্রচুর। আর এইখানটাতে একটু জল কম আছে, সামনেটায় দেখুন ঢেউ চলে এসছে, কতটা বোঝা যাচ্ছে জানি না। সমুদ্র ধরে বস, নৌকা কিন্তু রীতিমতো দুলছে। এটাকে বলে লহরী, সমুদ্রের ঢেউতে নৌকা দুলছে, জোয়ার তো। ওই হচ্ছে সমুদ্র। এখানে খুব বড় বড় ঢেউ আসছে, যার ফলে বোট ঘুরিয়ে নিয়েছে। আর এইখানে যে সমুদ্র থেকে মাছ নিয়ে এসে এইখানে আনলোড করা হচ্ছে। কত দেখুন, গাড়ি গাড়ি মাছ ধরার ট্রলার। আর এই মাছই আমার আপনার বাজারে চলে আসে। এই আমার নিরাপত্তার জন্য দাঁড়িয়ে ছিল পাশে সবসময় এইখানে, যাতে না বেরিয়ে যাই। আর তারপরে তো রেলিং দেয়াই আছে দুদিকে। আপনারা যদি এখানে আসেন, আমি আপনাদেরকে রেকমেন্ড করছি এই বোটিংটা কিন্তু মিস করবেন না, বোটিং করতেই হবে, দারুণ লাগবে। আমরা ঘাটে চলে এসেছি, এবার লঞ্চ থেকে নামবো। আর প্রসঙ্গত বলি, এই যে সামনে যে ডেকটা রয়েছে, এই যে ডেকটা, আপনি এই ডেকেতে কিন্তু জন্মদিন পালন করতে পারবেন। আর নদীপথে ভ্রমণ করতে করতে এখানে আপনার জন্মদিন পালন, তারপরে বিবাহবার্ষিকী পালন, প্রি ম্যারেজ যদি কোনো অনুষ্ঠান করার থাকে সেই সবগুলো, যে কোনো ধরনের অনুষ্ঠান নৌকাতে নদীপক্ষে আপনি করতে পারেন, সে ব্যবস্থাও কিন্তু এদের রয়েছে। তাহলে কি করবেন নাকি ভেবে দেখুন। সি বিচে আসবো, স্নান করব না, এটাই বা কী করে হয়? তো স্নান তো করতেই হবে। তবে জোয়ার চলে যাচ্ছে, আর বোটিং করতে গিয়ে আমাদের একটু দেরি হয়েছে। এখন বাজে 12:30। তো এখন যাচ্ছি, 12টার পর থেকে আস্তে আস্তে জল নামতে আরম্ভ করছে। তো একটু চান করে আসি সমুদ্রে, যতটুকু হয় আর কি। এই স্নান করে তারপরে খেতে বসবো। চলুন আমরা সবাই একসাথে স্নান করে আসি। জোয়ার চলছে আর জল অনেকটাই উঠে এসেছে, আর ওইখানেতে দেখতে পাচ্ছি মাছ ধরছে।
সমুদ্রে স্নান করে এখন স্নান করে পুরো ফ্রেশ লাগছে। আর সমুদ্রে স্নান করা মানে বেশ একটা কসরতের বিষয়, আর সেটা সমুদ্রে স্নান করতে অধিকাংশ মানুষই ভালোবাসেন, আমিও বাসি, আমার সঙ্গে যারা আছেন তারাও ভালোবাসেন। তো যাই হোক, এখন খেতে বসেছি, আবার খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম, তারপরে আবার বিকেলের দিকে সমুদ্রে যাওয়া, ক্যাম্প ফায়ার, এই সমস্তগুলো হবে। এখন বাজে 2:15। খেতে বসে গেছি, আর এখানে খাওয়া দাওয়া মানেই হচ্ছে প্রতিদিন জামাই ষষ্ঠী, পঞ্চব্যঞ্জন ছড়াছড়ি। তবে মাছ আমরা অনেক রকমই নিয়েছি, কিন্তু বিষয়টা শুধু এটাই দেখানো যে আপনারা কিন্তু চাইলে এই সমস্ত মাছ বা এই সমস্ত আইটেমগুলো নিতে পারেন। নর্মালি একটা মাছ দেয়া হয়, একটা তরকারি দেয়া হয়, একটা ভাজা দেয়া হয়, ডাল দেয়া হয়, চাটনি, পাঁপড়, স্যালাড, এই হচ্ছে দুপুরের মেনু। আপনি যদি এর সাথে চান তাহলে কাঁকড়া পেতে পারেন, তার জন্য আলাদা পে করতে হবে, চিংড়ি পেতে পারেন। যারা নিরামিষাশী তারা কিন্তু পনির খেতে পারেন, এরকম। আজকে আমাদের মেনুতে যেটা আছে, এটা হচ্ছে ভাত, তার সাথে আছে শসা, গাজর, পেঁয়াজের স্যালাড, লেবু, আলু ভাজা আর চাটনি দিয়েছে। আর এইখানে যেগুলো আছে পরপর দেখাই। এটা হচ্ছে কাঁকড়া, এটা আমরা ভাগাভাগি করে দেবো, আরও প্লেট আছে, আরও একটা প্লেট। আর এটা হচ্ছে ডাল শুক্তো, এটা দারুণ ব্যাপার, আমার খুব ভালো লেগেছে। চিংড়ি মাছ 4 পিস, আর পনির রয়েছে এখানে, আর এই হচ্ছে পমফ্রেট। এছাড়াও যারা চিকেন খেতে চান, মানে মাছ খান না এমন মানুষ অনেকেই আছেন, তারা যদি চান তাহলে তারা কিন্তু চিকেন পেতে পারেন এখানে। তো চিকেন রয়েছে, এই যে একটা চিকেনের প্লেট দেখাচ্ছি, এই চিকেন, মুরগির মাংস। যা বাচ্চাদের জন্য বা যারা আর কি বড় মাছ খেতে পারেন না তাদের জন্য রয়েছে মাছ ভাজা, ভোলা মাছ ভাজা। সবকটা আইটেমকে যদি একসাথে সাজানো হয় তাহলে কীরকম দেখাবে, এই রকম। এখানকার রান্না কিন্তু দুর্ধর্ষ, অসম্ভব সুন্দর। এই রান্না খাওয়ার জন্যই বারবার বাগদা বিচে আসা যায়। আমি এর আগেও বলেছিলাম, এখনও বলছি, এই বাগদা বিচে মা ইকো ক্যাম্পে রান্না কিন্তু অসাধারণ, আর এই রান্না খাওয়ার জন্যই বারবার আসা যায়। আমি তো প্রত্যেক বছরই আসি একবার করে। তাহলে খাওয়া দাওয়া শুরু করি, আর এই সব খাবার দাবার সাথে নিয়ে এতক্ষণ ওয়েট করা যাবে না। আমি আসলে স্বপ্নদার মানে আগেও খেয়েছি, মানে খাবার দেখে আর থাকতে পারলাম না, ওর জন্য খাওয়া শুরু করে দিয়েছি। স্বপ্নদার মানে তোর আগে আমার এখানে যা ছিল, ওনার এখানে যা ছিল, আমার এখানে সবই ছিল। কালকের মতোই বলছি, এখানে খেতে গেলে খাদ্যরসিক হতে হবে। খাদ্যরসিক যারা আছে তাদের এটা স্বর্গ। আর এমনি তো বিচ রিসর্টে অন্যান্য আকর্ষণ আছে, কিন্তু এটাও একটা আকর্ষণ খাবারের জন্য। খাবারের জন্য এটা একটা আকর্ষণ, বড় আকর্ষণ এটা। অসাধারণ। আমরা যে এসছি এই বাগদা বিচে এই হোটেলে, এটা মানে এখানে না আসলে সত্যি এখানকার যে অ্যামিউজমেন্টটা মানে আমরা উপভোগ করতে চাই, সেটা এখানে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। মানে অসাধারণ সব কিছুই, মানে পুরো এখানকার যে এনভায়রনমেন্ট, এটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে। মানে অনেক সময় অন্যান্য বিচেও যাই, কিন্তু এখানে একটু সব কিছু একটু আলাদা। মানে খাওয়া, ধরুন, আন্তরিকতা, তারপরে এখানকার সমস্ত যে এন্টারটেনমেন্ট, মানে ভীষণ ভালো। আপনারা আসলে আর উপরে পাওয়া ঝাউয়ের জঙ্গলটা, হ্যাঁ, ঝাউয়ের জঙ্গলটা অসাধারণ। আজকে গেছিলাম ঝাউয়ের বনেই, মানে শুটিং করতে করতে মানে প্রায় 2-3 ঘন্টা কাটিয়ে দিয়েছি। মানে এতটাই সুন্দর ঝাউয়ের জঙ্গলটা, সে মানে একদম সিনেমায় যেরকম দেখেন একদম ওরকম। তার জন্য আপনাকে যে অনেক দূর যেতে হবে তা না, মানে আপনি আমাদের এত কাছে কলকাতার আশেপাশেই তো, বা উড়িষ্যা, যেখানেই আপনারা থাকুন না কেন, আপনারা আসুন আর
আসলে খুবই এনজয় করতে পারবে। অ্যাটলিস্ট আমার তরফ থেকে ঝাউয়ের জঙ্গলটা তো মানে অসাধারণ, মানে কী বলবো, খুবই রোমান্টিক লাগছে ভীষণ। প্রথমে শুক্তোটা দিয়ে শুরু করেছি, অসাধারণ। আমি যদি এটা বলি, মানে এখানে তো প্রতি বছরই আসি, সেই সুবাদেই বলছি। এখানে যে প্রত্যেকটা আইটেম আমি না খেয়েও বলতে পারবো অসাধারণ। তার কারণ হচ্ছে আমি প্রতিবারই খাই, কালকেও খেয়েছি। আর খাবারের ভালো বলতে কত ভালো, এইটা যদি বলি, আপনি যে কোনো বড় রেস্তোরাঁতে গিয়ে যেরকম ভালো খাবারটা পান, ডিশগুলো, খাবারের যে মান থাকে, এখানে কিন্তু সেই মানেরই খাবার। স্বাদ অন্তত আমার তাই লেগেছি। শুক্তো দিয়ে মেখেছি। শুক্তোটা প্রথমেই শুরু করেছি, অসাধারণ, জাস্ট অসাধারণ। বাকিগুলো খেয়ে দিয়ে নিই তারপরে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে এসেছি বিচের ধারে। বিচেতে অনেক কেউই এসেছে দেখতে পাচ্ছি। আজ তো অনেক জল ছিল, দেখো এইখানটায় জল ছিল, আমরা এসে দেখছি তো এখন নামলো। এই যে দেখুন, একটা নীল নীল আভা দেখতে পাওয়া যাচ্ছে। এই আলোটাকে বলা হয় ব্লু লাইট। আর এই যে টাইমটা, এই টাইমটাকে বলা হয় ব্লু আওয়ার। একটা নীল নীল আভা চলে আসে ছবিতে। সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত, প্রায় গোধূলি বলা যায়। গোধূলির ঠিক আগের মুহূর্তটাকে বলা হয় ব্লু আওয়ার, আর লাইটটাকে বলা হয় ব্লু লাইট। সন্ধ্যাবেলাতে রিসর্টে ফিরে চলে এসেছি। বিচ থেকে সবে ফিরেছি, রুমেতে ঢুকেছি। ঢোকার প্রায় সাথে সাথেই চলে এসেছে পকোড়া, গরম গরম ভেজ পকোড়া। আর শুধু তাই নয়, সেই সাথে দিয়ে গেল চা। পকোড়া অল্প করে নিয়েছি। এটা এক একজনের এক একটা প্লেট। রাশি এখানে দোল খেতে ব্যস্ত। এখানে কিন্তু এরকম ডোম টেন্টও রয়েছে, মাথায় হগলা পাতার ছাউনি দেওয়া। আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু এখানে এসে থাকতে পারেন। সন্ধেবেলায় এইরকম সব বসার জায়গা করা আছে কাঠ দিয়ে। এখানে কিন্তু আপনি চাইলে চায়ের আসর বসাতে পারেন, বারবিকিউ নিয়ে বসতে পারেন, পকোড়া নিয়ে বসতে পারেন, আড্ডা জমাতে পারেন। বারবিকিউ স্টার্ট হয়ে গেছে। এদিকে অনেক কিছুর বারবিকিউ হচ্ছে। পনিরের বারবিকিউ সামনের দিকে, চিকেন বারবিকিউ, চিংড়ির বারবিকিউ, আর পমফ্রেটের বারবিকিউ। এখানে বারবিকিউ তৈরি হচ্ছে, আর জবরদস্ত গন্ধ বেরিয়েছে, এখনও তৈরি হচ্ছে। আর বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের রেট আছে। চিকেনেরটা আমি বলতে পারি 600 টাকা এক কেজি, পার কেজিতে। আর চিংড়ি বা পমফ্রেট এখানে রয়েছে, ওটা কি বলে,
পনির পনির বারবিকিউ। এখানে তো আমিষ নিরামিষ সব একসাথে হয়ে যাচ্ছে, তো অনেকে তো এটা পছন্দ করবেন না। এই ব্যাপারটা কি রকম হচ্ছে? পনির কি আলাদা হয়? পনিরটা আলাদা হয় অ্যাকচুয়ালি, আমাদের পনির জন্য আলাদা জালি আছে, যার পিপরে ভেজ আছে এটা আলাদা জালিতে হয়। আজকে যারা ভেজ নেই ওটা একসাথে করে দিয়েছি একটা জালি। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানেতে আজকে যারা রয়েছেন এনারা যেটা বলছেন যে আজকে এখানে যারা রয়েছেন তারা সবাই আমিষাশী, নিরামিষাশী কেউ নয়, সেই জন্য তবুও পনির বারবিকিউয়ের অর্ডার রয়েছে, তাই একসাথেই সব করে দেওয়া হচ্ছে। যদি কেউ নিরামিষাশী থাকতেন তাহলে তার জন্য আলাদা জালিতে এইভাবে বারবিকিউ করে দেওয়া হতো। বারবিকিউ এসে গেছে আমাদের মধ্যে। এই আড্ডা চলছিল, এই আড্ডা চলতে চলতে অলরেডি বারবিকিউ এসে গেছে। বারবিকিউ দিয়ে গেছে একদম প্রথমে হচ্ছে, এটা হচ্ছে চিকেন বারবিকিউ তৈরি করা তো দেখিয়েছিলাম। এটা হচ্ছে পনির বারবিকিউ, এখানে পরপর থাকে, এইভাবেই দেওয়া হয় এখানে। এই হচ্ছে একটা গোটা প্লেট। আচ্ছা, আর এটা হচ্ছে চিকেন বারবিকিউ, এটা হচ্ছে পমফ্রেট বারবিকিউ। আর এই পাশে দেখুন এই যে প্লেটটা, এটা কিন্তু টোটালি চিংড়ির বারবিকিউ। 8খানা চিংড়ি থাকে একটা প্লেটে। এইটা হচ্ছে জংলি ফ্রাই, এইখানকার বিশেষত্ব। এখানে কিন্তু এইটাকে করে খুব, এবং খেতে বেশ ভালোই লাগে এবং একটু ড্রাই টাইপের। তো এই হচ্ছে আমাদের আজকে সন্ধেবেলা আনন্দ করার, গল্প করার রসদ। আপনারা যদি আসেন আপনারাও কিন্তু এই রকমভাবে বিভিন্ন জিনিস আপনারা অর্ডার করতে পারেন, আপনাদেরকে সেটা কিন্তু সাপ্লাই করবে। তাহলে খাওয়া দাওয়া আমরা শুরু করি। আর এইসব তন্দুরি আইটেমসের সাথে কোল্ড ড্রিঙ্কস না হলে জমে না, তাই তারও বন্দোবস্ত রয়েছে। কোল্ড ড্রিঙ্কস, থামস আপ। এখানে জংলি ফ্রাইটা আমি খেলাম, চিকেনটাও যথেষ্ট ভালো হয়েছে। মানে প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব যত্ন নিয়ে বানানো, একটু লেবু মিশিয়ে খেলে না টেস্টটা আরও বেড়ে যাচ্ছে। আর মাঝে মধ্যে এই কোল্ড ড্রিঙ্কসে একটা করে সিপ, জাস্ট ফাটাফাটি। আর খাদ্যরসিক মানুষ দাদা খাচ্ছে না, কি বলছেন দেখুন। আমি প্রথম স্টার্ট করেছি জংলি ফ্রাই দিয়ে, সবগুলোই টেস্ট করব। জংলি ফ্রাইটা প্রথমে এখানে নতুন খেলাম। এটা চিকেনের মানে ম্যারিনেট করে চিকেনটাকে মানে ওই কাবাব তৈরি করা হয়েছে, কিন্তু তার সাথে ধনেপাতা মানে কোরিয়ান্ডার লিভ দিয়ে একটা টস করে দেওয়া হয়েছে। ওই কাবাবের সাথে কোরিয়ান্ডারটা মিক্সড হয়ে যে ফ্লেভারটা হয়েছে ওটা দারুণ আলাদা, ইউনিক। এমনি কাবাব তো খেয়েছেন, কিন্তু জংলি ফ্রাইটা আলাদা একটা ইউনিক আইটেম। এই কাবাবের সাথে কোরিয়ান্ডার লিভস করা আছে এটা। তাছাড়াও আমি এই পনির কাবাবটা খেলাম। পনির কাবাবের মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে কাবাব যখন করছে তাদের পোড়াচ্ছে, কিন্তু ভেতরে কিন্তু জুসি ভাবটা রয়েছে, মানে ভেতরটা আপনি জুসি পাচ্ছেন, বাইরেটা আপনি ক্রাঞ্চি না, ওটা কাবাবের মতো হয়ে গেছে। হালকা একটা মানে ওটা আগুনে পোড়ানোর একটা ফ্লেভার রয়েছে, যেটা স্মোকি ফ্লেভার বলে, ওটা রয়েছে। তার সাথে মশলা, বিভিন্ন মশলা দিয়ে, ওনাদের সিক্রেট মশলা আছে, ওটা দিয়ে ওনারা ওটাকে কোট করেছেন। এছাড়া পমফ্রেট ফ্রাই রয়েছে, তার নর্মাল যেরকম ট্র্যাডিশনাল পমফ্রেট ফ্রাই করা হয়েছে। এটা ধনেপাতা, কোরিয়ান্ডার চাটনি আর স্যালাড দিয়ে দেওয়া হয়েছে, আর তার সাথে লেমন একটু ড্রপ করে খেতে হবে। আর বিভিন্নগুলো করছি, এখনও চিংড়িটা খাইনি, চিংড়িটাও সেরকমই খুবই টেস্টি হবে বোঝা যাচ্ছে। চিংড়িটা আমি খেয়েছি, চিংড়িটা কিন্তু একটু লেবু দিয়ে ধনেপাতার চাটনি যেটা দিয়েছে
সেইটা দিয়ে খেতে একদম ফাটাফাটি লাগছে। মানে আপনি যেটাই খাবেন সেটা দেখেই মনে হবে যেন সেটাতেই ডুবে যাই, সেটাই বেশি করে খাই, এরকম একটা ব্যাপার। এটা চিংড়ি ফ্রাইটা নিলাম, চিংড়িটা খাচ্ছি, চিংড়িটারও সাইজ ভালোই আছে। এখন মানে যেহেতু ওটা কাবাব হয়েছে, এটা মানে ওটা স্লিং করেছে, খেয়ে দেখছি কীরকম বলছি আপনাদের। সঠিকভাবে কাবাব হয়েছে, ভেতরে জুসি ভাবটা রয়েছে। মানে চিংড়ি যদি বেশি আগুনে পোড়ানো যায় তাহলে স্টিফ হয়ে যায়, সেটা কিন্তু হয়নি। মানে শেপ যেটা করেছে একদম পারফেক্ট, সঠিক সময়ে সঠিক কাবাবটা তৈরি হয়েছে। গাছের মশলা উপরে আপনার পেঁয়াজ আর গাজর দিয়ে গার্নিশ করা হয়েছে, ধনেপাতার চাটনি দিয়ে। অপূর্ব লাগছে, খেতে অপূর্ব, দারুণ লাগছে। আমি মাছেতে একটু হাত লাগাই, তার আগে একটুখানি লেবু দিয়ে দিচ্ছি। ওখানে ঘুরছে, এটাতে একটুখানি লেবু ছড়িয়ে দিয়েছিলাম, একটু ভেঙে নিলাম, আর একটু ধনেপাতার চাটনি দিয়ে দাদা যেটা বলছিলেন, মাছের স্বাদটা রয়েছে, ভিতরে কিন্তু একদম স্টিফাইনি জুসি ভাব রয়েছে, আর সেই সাথে টকটক ব্যাপারটা দিয়ে, মানে লেবু রস দিয়ে, জাস্ট এইটা ফ্যান্টাস্টিক। সুন্দরভাবে একটা ডেকোরেশন করা হয়েছে। এখানে এই যে আমরা এসে বসেছি, এখানে এই যে স্যুপটা হচ্ছে, এরকম কিন্তু আপনারাও করতে পারেন জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে বা অন্য কোনো অনুষ্ঠানে আপনারা এটা করতে পারেন। এখানে পানপাত্র রয়েছে, পানপাত্রে এখানে থামস আপ নেওয়া হয়েছে, আর পুরো ডেকোরেশনটা এখান থেকেই করে দেওয়া হয়েছে। আপনার বাড়ির কেউ প্রিয়জনের সন্তানের বা অন্য কোনো ভালোবাসার কারণ যদি বার্থডে হয়, ঠিক এভাবেই আপনারা সাজিয়ে নিতে পারেন। এভাবেই সুন্দর একটা সন্ধ্যা কিন্তু আপনারা উদযাপন করতে পারেন। চলো তাহলে থ্যাংক ইউ এই মাই ইকো রিসর্টের কর্তৃপক্ষকে এমন একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। এটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু আপনারা করতে পারেন এবং বেশ মেমোরেবল একটা পরিস্থিতি তৈরি হবে। একে বলে ভালোবাসার আগুন। সন্ধেবেলায় যা খাওয়া দাওয়া হয়েছে, তারপরে আর খাওয়ার কোনো ইচ্ছাই থাকছে না, মানে নেই বেসিক্যালি। কিন্তু একদমই কিছু না খেয়ে শুয়ে পড়বো, সেই জন্য একখানা রুটি নিয়েছি আর একটু চিলি চিকেন নিয়েছি। এই রুটি একখানাই নিয়েছি, তাও বোধহয় বেশি হবে। আর আলু ভাজা দিয়েছে, রসগোল্লা একটা দিয়েছে, স্যালাড দিয়েছে, আর এইখানে রয়েছে চিলি চিকেন।
তার সাথে আবার দুখানা ডিম দিয়েছে, দুজনকে দুটো। আমি তো তাও বসেছি, নীলেশ দা খাবার প্যাক করে নিয়ে রুমে চলে যাবে, বলে রাত 11টার সময় খাবো। নীলেশ দার অবস্থা আরও কাহিল। গুড মর্নিং। আজকে 28 তারিখ, 28শে অক্টোবর 2025। আর সময় এখন সকাল 5:45। এখন চলেছি বিচে। সকালবেলায় যদি সূর্যোদয়টা দেখতে পাওয়া যায় তো ঝাউয়ের জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি এখন, শান্ত নিরিবিলি। সকালবেলায় একটা শান্ত পরিবেশ, ফাঁকা বিচ, গুটি কয় মাত্র মানুষ এখানেতে ঘোরাঘুরি করছেন, তাও দূরে দূরে। সূর্য উদয় হচ্ছে মেঘ ফাটিয়ে, আর আমরা বিচেতে হাঁটাহাঁটি করছি, হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে প্লেজেন্ট ওয়েদার, প্লেজেন্ট মোমেন্ট। ঝিনুক কুড়ানো যে পেশা হতে পারে সেটা এখানে এসে আমি জানতে পারলাম। এখানে অনেককেই দেখতে পাচ্ছি ঝিনুক কুড়াচ্ছে, বিভিন্ন ধরনের শামুক কুড়াচ্ছে। এগুলো কুড়িয়ে এগুলো কিলো হিসাবে তারা বিক্রি করে। দীঘার দিকে সাধারণত হয়, ওই যে শামুক ঝিনুকের যে ঠাকুর তৈরি হয় সেইগুলো কিন্তু এইসবগুলো দিয়েই তৈরি হয়। এখানে হ্যাঁ দাদা, ওইখানে দূরে জাল পাতছে। এখানে আসলে কিন্তু প্রচুর যারা শামুক ঝিনুক কুড়োতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম স্বর্গরাজ্য। দেখুন,
সমুদ্রের ধারে শুধুমাত্র যে ঝিনুক আছে তা নয়, কিন্তু এখানে প্রবালও আমি পড়ে থাকতে দেখেছি। অনেক প্রবাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর দুটো তিনটে কুড়িয়েওছি। এই দেখুন, কিছু ঝিনুক যেমন নিজের সংগ্রহে রাখলাম, কিছু প্রবালও এখান থেকে কুড়িয়ে নিয়ে গেলাম। এগুলো আমার সংগ্রহে থাকবে। কাঁকড়ার গর্ত এরকম প্রচুর রয়েছে। দেখতেই পাচ্ছেন। আজ আমাদের ফিরে যেতে হবে, বাড়ি ফেরার পর্ব। তো আজকে আর ইচ্ছা থাকলেও বেশিক্ষণ সমুদ্রের ধারে ঘোরাঘুরি করতে পারবো না। আমরা এবার রিসর্টে ফিরে চলেছি। স্নান টান করে তৈরি হতে হবে, দুপুরবেলায় ট্রেন আছে যদিও। এই বাগদা স্মৃতিতে থাকবে, আবারও হয়তো আসবো পরের বছর। এই ঝাউ গাছ, এই সমুদ্র, এগুলো মনের মণিকোঠায় ততদিন থাকবে, উৎসাহ যোগাবে পরে আবার আসার জন্য। এগুলো এখানে ডিলাক্স কটেজ। সন্ধ্যেবেলায় বসার জন্য বা অন্য যে কোনো সময় বসার জন্য ছোট ছোট বাঁশের ছাউনি করে রাখা আছে। এখন বাজে 11:30, আমরা 12টা নাগাদ বেরোবো। আর এই খেতে বসে গেছি। আজকে এই মেনু নিয়ে বসেছি। মোটামুটি পমফ্রেট আছে, ভোলা মাছ ভাজা আছে, চিংড়ি আছে, আর এটা শুক্তো, আলু পটলের তরকারি, এই স্যালাড আছে এদিকে। তো ট্রেন ধরতে হবে, এখান থেকে লাঞ্চ করে বেরোবো। তবে একটা কথা জানিয়ে দিই, এই লাঞ্চ আমাদের এক্সট্রা। তো আপনি যদি একটু দেরিতে বেরোতে চান তাহলে এক্সট্রা লাঞ্চ এখান থেকে আপনি করে যেতে পারেন, তার জন্য কিন্তু আলাদা চার্জ দিতে হয়। তাহলে খাওয়া দাওয়া করে নিই, আবার তড়িঘড়ি তো বেরোতে হবে। বাড়ি যাওয়ার পথে আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়, আর একটা গভীর নিম্নচাপ আছে, হয়তো সাইক্লোন হবে, অন্ধ্রপ্রদেশের দিকে পড়ছে। এখানে আকাশ কিন্তু মেঘলা হয়েছে, সকাল থেকে 2-3 বার বৃষ্টিও হয়ে গেছে, বেশ ভালো জোরে হয়েছে বৃষ্টিটা। খাওয়া দাওয়া করে নিই, তারপরে ফিরে আসছি। 12:30 বেজে গেছে, একটু লেটই হয়ে গেছে বেরোতে বেরোতে। আর গাড়ি দাঁড়িয়ে আছে, সব গাড়িতে আমরা উঠছি। আমাদের সি অফ করতে এসেছে সব ভাই, এরা কিন্তু যথেষ্ট কাজ করেছে। এবং আমরা যে 2-3 দিন এখানেতে ছিলাম, তার যাবতীয় যা কাজকর্ম, এরা দুজনকে আপাতত সামনে পেয়েছি, এদেরকে দেখাচ্ছি। আরও রয়েছে স্টাফ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো তোমরা সবাই, টাটা। আমরা তো বাগদা থেকে ফিরে আসছি। আপনি যদি সপ্তাহান্তের কোনো ছুটিতে বাগদায় বেড়াতে আসতে চান এবং আমাদের মতোই মাই ইকো ক্যাম্পে থাকতে চান, তাহলে বুকিংয়ের জন্য ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনি ফোন করে আপনার বাজেট অনুযায়ী কটেজ বুক করতে পারেন। এদের প্রিমিয়াম ডিলাক্স রুম যেমন আছে, তেমনি ডিলাক্স ও নন এসি রুমও আছে। এছাড়াও বাজেট কম থাকলে টেন্টেও থাকতে পারেন। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন।
চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।